दिल्ली আমাদের দেশের রাজধানী, যার আনাচে কানাচে ছড়িয়ে আছে ভারতের ইতিহাসের বিভিন্ন সাক্ষী। আর সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্যই আমরা পৌঁছে গেছিলাম দিল্লিতে। এর আগের এপিসোডে আমার রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি আসার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিতে পারো। আগের এপিসোডে বলেছিলাম দিল্লিতে এসে আমাদের সাথে একটা বিপদ হয়েছিল, আর সেই বিপদের গল্পই তোমাদের জন্য রইল এই ভিডিওতে। গুড মর্নিং। আজকে 25 জানুয়ারি বৃহস্পতিবার, আর এখন আমরা রয়েছি হচ্ছে দিল্লিতে। এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে দিল্লির দক্ষিণ কালীবাড়ি অ্যাসোসিয়েশন। এটা একটা বাঙালি সংস্থা যেখানে মায়ের মন্দির আছে। এই হচ্ছে আমার পিছনে দেখো মায়ের মন্দির, এদিকে কিচেন এরিয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে মূল মন্দিরটা, এটা হচ্ছে মূল মন্দির। এটা হচ্ছে দুর্গা মঞ্চ, যেখানে দুর্গা পুজো হয় প্রত্যেক বছর। আর সম্ভবত এখানে দুর্গা মূর্তি তৈরি হয়, যেটা আমি শুনেছিলাম যে কুমোরটুলি থেকে লোক নিয়ে এসে এই জায়গাটাতে দুর্গা মূর্তি তৈরি হয় দুর্গা পুজোর আগে আগে। এই হচ্ছে মূল মন্দির, আর এইখানেই হচ্ছে আমরা থাকছি। তো আমরা গত 23শে জানুয়ারি শিয়ালদা থেকে 4:50 যে রাজধানী এক্সপ্রেস আছে সে রাজধানী এক্সপ্রেসে উঠি, এবং উঠে ভাবলাম যে একটা সুন্দর করে দিল্লির জার্নিটা স্টার্ট করব। প্রথমত রাজধানী আমাদের প্রায় 10 ঘন্টার কাছাকাছি লেট, যেখানে আমাদের নামার কথা 10:50 সকালবেলায় দিল্লিতে। হ্যালো হ্যালো হাই হাই হাই, তুমি এরকম ভিডিও বানাও? ওকে, ঠিক আছে। তো 10:50 নামার কথা, সেইটা নেমে আমরা নামলাম 10 ঘন্টা পরে, প্রায় অলমোস্ট 8:30টার সময়। আমার এখানে আসার পরে ওর সাথে আলাপ হয়েছে, ও আমাদের অনেক গান টান শুনিয়েছে। তোর নাম কি জানো? হ্যাঁ, ওর নাম হচ্ছে আদ্রিক। ওর নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। তো এই কালীবাড়ির যে মন্দিরটা, মূল মন্দিরটা, সেটাকে তোমাদের দর্শন করাচ্ছি। আমি জানি না ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা, যদি থাকে তাহলে দেখাচ্ছি। চলো, এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। তো কেমন লাগলো মন্দিরটা বলো? খুবই সুন্দর মন্দির, মানে এত সুন্দর লাগলো, এত সুন্দর পরিবেশ। এই কমপ্লেক্সটা এতটাই সুন্দর। তো তোমাদের দক্ষিণ কালীবাড়ির রুমগুলো দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম, যেখানে এরকম বড় বড় দুটো খাট আছে। এখানে আমার ল্যাপটপ পড়ে আছে আর কি। একটা চেয়ার দিয়েছে, সকেট আছে, চার্জিং সকেট প্লাস অল সুইচ। এখানে একটা আয়না মতন রয়েছে, ওই ডেস্ক টাইপের। একটা টি টেবিল, তার সঙ্গে হচ্ছে তোমার একটা এরকম আলমারি। এটা হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন উইথ গিজার। 24 ঘন্টা জল আসছে এখানে, যেরকম তোমার লাগবে সেরকম তোমরা অন করে নিতে পারো। তো এরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, শাওয়ার আছে। এখানে একটা হ্যাঙ্গার টাইপের রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রয়েছি হচ্ছে এখানে 4 জন, তাই জন্য আমরা 2টো রুম নিচ্ছি। এখানে 4 জনের রুম পাওয়া যায়, কিন্তু ওটা অ্যাভেলেবেল ছিল না যখন আমি বুক করেছিলাম। তো আমি এদের বুকিং নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ফোন করলে তোমাদের ওরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেবে, সেখানে তোমাকে হাই লিখে তোমার সমস্ত ডিটেলস পাঠাতে হবে, যে তোমরা কজন কি থাকবে না থাকবে কদিন। তো ওরা তোমার রুমটা বুক করে নেবে। প্রথমে অ্যাডভান্স তোমাকে 1 দিনের ভাড়া দিতে হবে, যেটা রিফান্ডেবল নয়। ওটা ওরা বুকিংয়ের টাইমে বলে দেবে। আমাদের রুম ভাড়া পড়েছে হচ্ছে 750 টাকা করে, যথেষ্ট রিজনেবল প্রাইস। আরও এসি রুম টুম আছে, যেগুলো হয়তো একটু ভাড়া বেশি, 900 বা 950। তো আমরা যেহেতু শীতকালে এসে আমাদের এসি রুমের কোনো দরকার ছিল না। আচ্ছা, যেটা বলছিলাম, তো কালকে আমরা যখন অত রাতে পৌঁছলাম তখন অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। তখন আর সত্যি শরীর পারমিট করছিল না। আর একটা খুব বাজে জিনিস হয়েছে আমাদের সাথে একদম দিল্লিতে এসেই, সেটা হচ্ছে আমরা দিল্লি স্টেশন থেকে মেট্রো নিয়ে ভেবেছিলাম যে এই অবধি আসবে। সামনে একটা মেট্রো স্টেশন আছে। দিল্লি মেট্রো এমনি খুব ভালো, সার্ভিস খুব ভালো, স্টেশন খুব ভালো, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয় সেরকমভাবে। তো
আমরা স্টেশন থেকে মেট্রো স্টেশন অবধি এসে টিকিট কেটে যখন মেট্রোতে উঠতে যাবো আর কি, উঠে গেছি মেট্রোতে, আমার ভাই ছিল আমার সাথে, ভাইয়ের ফোনটা কোনোভাবে পকেট থেকে তুলে নেয়। তো যাই হোক আমরা সঙ্গে সঙ্গে নিউ দিল্লি মেট্রো স্টেশনে আবার ফিরে আসলাম, এসে ওখানে পুলিশদের সাথে কথা বললাম। তো তারা যেটা বললো যে মানে ফোন তো আর পাওয়ার কোনো চান্সই নেই, কিন্তু তারা আমাকে তো অনেক হেল্প করলো আমাদের। সেটা হচ্ছে ওনারা সিসিটিভি যেখানে আর কি ফুটেজ আছে সেখানে নিয়ে গেলো, সেখানে নিয়ে গিয়ে আমাদের ফুটেজ দেখালো। ফুটেজে সেরকম কিছু আমরা দেখতে পাইনি। তারপরে সঙ্গে সঙ্গে বললো যে ওই অনলাইন ওদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে বললো যে তোমাদের ফোনের সমস্ত ডিটেলস মানে IMEI নাম্বার আর এছাড়া বাকি ডিটেলসগুলো দিয়ে একটা রেজিস্টার করে দিতে, এক প্রকার যেটা বলে আর কি ওই কমপ্লেন রেজিস্ট্রেশন। তো একটা কমপ্লেন রেজিস্টার আমরা করলাম, করার পরে অনলাইনে আমরা সঙ্গে সঙ্গে একটা জিডির যে কপি হয় সেটা অনলাইনেই পেয়ে গেলাম, এবং সঙ্গে সঙ্গে জিওর কাস্টমার কেয়ারের যে ওয়েবসাইট আছে সেখানে কল করে সঙ্গে সঙ্গে আমরা ফোন নাম্বারটাকে ব্লক করে দিলাম। তো ব্লক করে দিয়ে ওরা আবার একটা রেফারেন্স নাম্বার দিয়ে বললো যে আশেপাশে কোনো একটা জিও স্টোর থেকে আবার সিমটা তুলে নিতে। তো এটা একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, ওই জন্য আর ভিডিও করার মনও ছিল না, আর মানে মাথায় কিছু কাজ করছিল না আর কি, মানে একদম দিল্লিতে প্রথম নেমেই এই অবস্থা। তো এটাই বলবো যারা দিল্লিতে আসছো তারা প্লিজ নিজেদের জিনিসপত্র একটু সিকিউরলি রাখবে। মেট্রোর মধ্যেও অত সিকিউরিটি, আমরা যখন মেট্রোতে ঢুকছিলাম তখন প্রচুর সিকিউরিটি ছিল, মানে আমাদের লাগেজ থেকে শুরু করে পুরো ফুল বডি আমাদের মানে চেক আপ হয়েছিল। তারপরেও এরকম অবস্থা যে হবে সেটা ভাবতে পারিনি আর কি। ঠিক আছে, তো যাই হোক এটা একটু সবাই মাথায় রেখো, যারা দিল্লিতে ঘুরতে আসছো তারা এই জিনিসটা মাথায় রেখো। প্রথমবার যখন দিল্লিতে আসবে, বিশেষ করে দিল্লি স্টেশনের আশেপাশটা, বাকি জায়গা বা চাঁদনি চক মার্কেট এইসব জায়গাগুলো, তো এই জায়গাগুলো দিল্লিতে আসলে একটু সবাই সাবধানে থেকো, নিজেদের জিনিসপত্র একটু সাবধানে রেখো। তো যাই হোক আমাদের সমস্ত অফিসিয়াল কাজকর্ম আমরা ফোনের এগেন্সটে করে ফেলেছি, এবার শুধু সিমটা তুলতে হবে। তো দিল্লির কিন্তু সকাল থেকে প্রচণ্ড ট্রাফিক। রামকৃষ্ণ মার্গ এই জায়গাটার নাম, রামকৃষ্ণপুরম, এখানে সকাল থেকেই প্রচণ্ড ট্রাফিক। দিল্লির কুতুব মিনার আমাদের ভারতের ইতিহাসের এক বিশাল বড় সাক্ষী, যার ইতিহাস সত্যি অনেক কিছু দেখায় এবং শেখায়ও। দিল্লির প্রথম দিনেই আমাদের মোবাইল চুরি হয়ে যাওয়ার পরে আমার ভিডিও করার ইচ্ছেটাও অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, যার জন্য আমি এইখানে ভালোভাবে ভিডিও বা ভ্লগিং কোনোটাই করতে পারিনি। আমরা ঘুরতে ঘুরতে এখন এসেছি হচ্ছে কুতুব মিনারের এখানটাতে। তো এখানে এসে আমরা অ্যাকচুয়ালি এখন ব্রেকফাস্ট করতে বসি, বাট এটা ব্রেকফাস্টে এটা এক প্রকার একটা ব্রাঞ্চ টাইপের হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, প্রচুর কিছু নেওয়া হয়ে গেছে। তো এখানে যেটা নিয়েছি আমরা সেটা হচ্ছে, এখানে নিয়েছি হচ্ছে একটা অমৃতসরি কুলচে, তার সঙ্গে দিয়েছে ছোলে, পনির, আর হচ্ছে দিল্লি সে ফেমাস বুন্দি রায়তা। এত কিছু যে হয়ে যাবে বুঝতে পারিনি। হ্যাঁ, দেখা যাক খেয়ে কীরকম। প্রথমে একটু রায়তাটা দিয়ে স্টার্ট করবো আমি। বাটার কুলচা যেরকম হয় কাইন্ড অফ সেরকম, ভিতরে প্রচুর পরিমাণের স্টাফিং। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম ছোলে কুলচা খেতে, যা দিল্লি ব্রেড কুলচা যেটা হয়, টেস্ট একদম অসাধারণ টেস্ট। কুতুব মিনারের ঠিক পাশে এই পুরো প্ল্যানেটটা নিচে 250 টাকা, মানে এটা এক প্রকার লাঞ্চে হয়ে গেল আমাদের। দিল্লি ফুড অনেক দিন ধরে খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, ফাইনালি সেটা পূরণ হলো আমার। আমার এই রায়তাটা দারুণ লেগেছে। লাঞ্চে হালকা পাতলা কিছু একটা খেয়ে নেবো। যাই হোক খাওয়াটা কমপ্লিট করে নি। তো আমরা এখন আসলাম হচ্ছে তুগলাকাবাদ ফোর্ট, যেটা দিল্লির থেকে একটু আউটস্কার্টে আর কি। জায়গাটা খুব সুন্দর, দেখো।
আমি যে জায়গাটাতে এখন আছি বুঝতে পারছেন কি জায়গাটা, কিন্তু দারুণ, বেশ রোমাঞ্চকর, গাছ অঞ্চল, টানেলের টাইপ। এই যে সামনে টানেল, এখানে মোস্ট প্রবাবলি মনে হয় সৈনিকরা থাকতো কোনো সময়, কিন্তু এই ঘরগুলোর তো এদিকেও বেরিয়ে আসে না হাহা করতে করতে, পিলে চমকে যাবে পুরো। আমি আর যাবো না, ভয় লাগছে আমার। জায়গাটা কি একটা অদ্ভুত টাইপের জায়গা, একা এখানে আসতে পারবো না আমি। কি হয় তুগলাকাবাদ ফোর্ট ঘুরে ছোলে কুলচে দিয়ে লাঞ্চ সেরে সেদিনকের মতন দিন শেষ করেছিলাম। ভিডিওটা হয়তো তোমাদের একটু ছন্নছাড়া লাগতে পারে, তার কারণ মোবাইল হারিয়ে যাওয়ার পরে ভিডিও বা ভ্লগিং কোনোটা করারই সেরকম আর ইচ্ছে ছিল না। তাও যতটুকু পারলাম তোমাদের দেখালাম। নেক্সট কোনো একটা সিরিজে আবার তোমাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিও, আর পারলে বেল আইকনটাকে প্রেস করে দিও। আমিও চাই মানুষের জানা দরকার দিল্লিতে গেলে তাদের কতটা সাবধানে থাকতে হবে।